হ্যালো এইচএসসি স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটা জিওগ্রাফি ক্লাসে। যেই জিওগ্রাফি ক্লাসটাতে আমরা পড়ব অধ্যায় 6 জিওগ্রাফি ফার্স্ট পেপার আজকে আমরা পড়ব। তোমরা এইচএসসিতে উঠে গেছো এবং এইচএসসির জিওগ্রাফি কিন্তু এসএসসি জিওগ্রাফি থেকে আলাদা। তোমরা এই নতুন যে জিওগ্রাফি পড়বে সেখানে আরও বিস্তারিতভাবে পড়বে, প্রশ্নের ডেপথ আরও বেশি হবে এবং এমসিকিউগুলো আরও ভেতর থেকে আসবে। এসএসসিতে কিন্তু আমাদের নির্দিষ্ট একটা বই ছিল, এইচএসসিতে আমরা কিন্তু জানি না কোন বইটা পড়লে আমার কমন আসতে পারে বা কোন বইটার টপিক থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। তাই তোমাদের যারা কিনা এইচএসসিতে ভর্তি হয়েছ তাদেরকে বলছি, জিওগ্রাফি নিয়ে শুরু থেকে যদি তুমি প্রস্তুতি না নাও তাহলে কিন্তু এই 2 বছর পরে এইচএসসি পরীক্ষার আগ মুহূর্তে তুমি কিন্তু অথৈ সমুদ্রে হাবুডুবু খেতে থাকবে। তোমাদেরকে একটা জিনিস একটু বলি, এইচএসসিতে আমাদের টোটাল 2টা পেপারে পড়াশোনা করা হয়। একটা হচ্ছে ফার্স্ট পেপার, যেখানে আমার অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, এবং এরপর রয়েছে সেকেন্ড পেপার, যেখানে আমার আরও অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। সো আমার কিন্তু এই 2টা চ্যাপ্টারই, 2টা টপিকই একদম প্যারালালি, 2টা পেপারই কিন্তু আমার প্যারালালি পড়তে হয়। এবং তুমি যদি অন্যান্য সাবজেক্টগুলো পড়তে পড়তে এই সাবজেক্টগুলো না পড়ো তাহলে কিন্তু তুমি ফাইনালি পরীক্ষার আগে গিয়ে দেখবা সব টপিক বাদ থেকে গেছে। ফার্স্ট পেপারের প্রত্যেকটা চ্যাপ্টার প্রাকৃতিক ভূগোল রিলেটেড এবং সবগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এগুলো আসলে টিচার ছাড়া তুমি একা একা পড়লে তোমার কাছে কনফিউশন থেকে যাবে, তুমি বুঝতে পারবা না পরীক্ষাটা কি এখান থেকে আসে নাকি ওইখান থেকে আসে, প্রশ্ন কোথা থেকে আসে। সো এই কারণে আমরা তোমাদেরকে আজকের এই একটা ডেমো ক্লাস দিচ্ছি, তোমরা দেখো যে ভূগোল প্রথম পত্রটা কিভাবে পড়াতে হয় বা কিভাবে পড়তে হয়। পড়ার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, ওই প্যাটার্নটা আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিব। এই ক্লাসটা যারা করছো তাদেরকে বলবো মনোযোগ দিয়ে এই ক্লাসটাতেই বাড়িমণ্ডলের গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে নিবে, এবং অন্যান্য যে টপিকগুলো আমরা অনলাইন ব্যাচে পড়াই ওই টপিকগুলো যদি তুমি শুরু থেকে দেখে নিতে পারো, ফার্স্ট ইয়ারের মধ্যেই মোটামুটি তোমার সব সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এরপর সেকেন্ড ইয়ার তুমি শুধু একদম রিভিশন দিতে থাকবা, ঠিক আছে? তো আমরা আজকে পড়বো বাড়িমণ্ডল। বাড়িমণ্ডলের অনেকগুলো ক্লাস আমাদের অনলাইন ব্যাচে হয়, 1টা 2টা 3টা 4টা করেও ক্লাস হয়, এরকম চ্যাপ্টারও আছে। আমরা এই জন্য যেহেতু অনেকগুলো টপিক, আমরা 4টা টপিক আজকে তোমাদেরকে আমি পড়িয়ে দিব। প্রথমত এখান থেকে এমসিকিউ আসে পানির উৎস ও পানির বন্টন। পুরা বিশ্বের কোন পানিটুকু আমরা গ্রহণ করতে পারি, কোন পানিটুকু লবণাক্ত, খাওয়ার পানি আসলে কতটুকু আছে। আমরা শুধু শুনি পানির অপচয় করা যাবে না, কিন্তু কেন, সেটা আমরা এই প্রথম অংশে পড়ব। পৃথিবীর সাগর এবং মহাসাগরগুলো সম্পর্কে পড়ব, কোন সাগর এবং মহাসাগর থেকে বেশি প্রশ্ন আসে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, প্রশান্ত নাকি আটলান্টিক। আটলান্টিক দেখতে কেমন, এরকম তাই না, এসের মতো। আটলান্টিকের এইখানে কি, কোন কান্ট্রি, আর এইখানে কোন কান্ট্রি। প্রশান্ত মহাসাগর, ওটা তলদেশ দেখতে কেমন, এগুলো কিন্তু সবই আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। এরপর তলদেশের ভূমিরূপ, অর্থাৎ আমরা একটা পুরো জিওগ্রাফির বেসিক দেখব যে পানির নিচে সমুদ্রে কেমন অঞ্চল দেখতে পাওয়া যায় সেটা আমরা দেখব। এবং লাস্টলি বঙ্গোপসাগর, যেটা কিনা সিকিউ এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট, বঙ্গোপসাগরের তলদেশের ভূমিরূপ, বঙ্গোপসাগরের মহিষপান কতটুকু, ঢাল কতটুকু, গিরিখাত কতটুকু, শৈলশিরা কতটুকু, সমতল কতটুকু, সব কিছু আমরা একটু বিস্তারিতভাবে দেখব। তাহলে চলো আজকের পড়াশোনা আমরা শুরু করে দিই। সো প্রথমত আমাদেরকে আজকে পানির উৎস এবং বন্টন সম্পর্কিত একটু পড়াশোনা করতে হবে। এখানে খুবই সহজ একটা পড়াশোনা, খুব কঠিন কিছু না। আমরা খুব সহজভাবে যেটা একটু দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে পুরো, আমি কিন্তু তোমাদের সকল সাবজেক্টের জন্য এখানে পড়াচ্ছি। অনেকে সায়েন্স থেকে আর্টসে আসছো, আমার কথাটা কিন্তু ভালো করে বুঝো। অনেকে সায়েন্স থেকে এখন আর্টসে আসছে, অনেকে আর্টস থেকে আর্টসে আসছে। তো এখানে যারা আর্টস থেকে আর্টসে আসছো তোমাদের কাছে এগুলো একটু মনে হবে যে লিমন ভাইয়া এগুলো তো সহজ, বাট যারা সায়েন্স থেকে আসছে ওদের কাছে কিন্তু এটা পুরোটাই নতুন, ওরা কিন্তু এসএসসিতে এগুলো পড়ে নাই। সো তোমাদের মধ্যে একটা গ্রুপ এটা পড়েছো, একটা গ্রুপ এটা পড়ো নাই। সুতরাং একটু যদি মনে হয় স্যার অনেক সহজ জিনিস আপনি বোঝাচ্ছেন, বুঝে নিবে যে এটা তোমার অন্য বন্ধুরা যারা কিনা সায়েন্স থেকে এসেছে তাদের জন্য আমরা একটু ইনডেপথ পড়াচ্ছি, তোমার আরেকবার রিভিশন হয়ে যাচ্ছে, যাতে করে তুমি পরীক্ষায় আরও ভালো করে লিখতে পারবা, ঠিক আছে? চলো শুরু করা যাক।
সো পানির উৎস এবং বন্টন, এই অধ্যায়টাতে আমরা মূলত পানি নিয়ে পড়াশোনা করি, যে পানির উৎস এবং বন্টন কি, এবং যেখানে যেখানে পানি রয়েছে, সাগর, সমুদ্র, মহাসমুদ্র, এই জায়গাগুলোতে কি পরিমাণে পানি রয়েছে, এবং শুধু কি সমুদ্রেই পানি, আর কোথায় কোথায় পানি থাকে, সেগুলো আমরা এটার মাধ্যমে একটু দেখব। সো প্রথমত আমাদের পৃথিবীর মোট আয়তনের আমরা জানি টোটাল 71 হচ্ছে পানি। আমরা কিন্তু দেখেছি আমাদের, ইনফ্যাক্ট আমাদের বডিরও কিন্তু বেশিরভাগ অংশই পানি। পৃথিবীরও এরকম, ভূমি আছে অনেক কম, মাত্র 29% হচ্ছে ভূমি, মানে ল্যান্ড হচ্ছে 29% এবং 71% হচ্ছে ওয়াটার। ঠিক আছে, এটা হচ্ছে ল্যান্ড, এটা হচ্ছে ওয়াটার। সো এই ল্যান্ড আর ওয়াটারের এই কম্প্যারিজনটা আমাদেরকে পৃথিবীর সাপেক্ষ মনে রাখতে হবে। মানে পুরো পৃথিবীকে আমি কয়টা ভাগে বিভক্ত করতে পারি, এরকম না, পৃথিবীটা কমলা লেবুর মতো, ঠিক আছে? তো এটা যদি আমি আঁকাই, এটা হচ্ছে নর্থ উত্তর, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে পূর্ব ইস্ট, এটা হচ্ছে পশ্চিম ওয়েস্ট। তো এইখানে এই অঞ্চলটাতে ভূমি কতটুকু, পানি কতটুকু, আবার এই অঞ্চলটাতে ভূমি কতটুকু, পানি কতটুকু, এগুলো আমাদের জানা থাকতে হবে। টোটাল যে 29% ল্যান্ড আছে, এর মধ্যে এইখানে কত পার্সেন্ট এবং এখানে কত পার্সেন্ট, এটাও আমাদের আলাদা করে মনে রাখতে হবে, ঠিক আছে? সো এটা আমরা আস্তে আস্তে পড়বো। আপাতত আমরা একটু পড়ি বাংলাদেশ না, পুরো পৃথিবীর কোথায় কোথায় আসলে পানি আমরা দেখতে পাই। চলো আমরা এগুলো একটু দেখার চেষ্টা করি। সো আমাদের পুরো পৃথিবীর পানির উৎস আসলে অনেকগুলো। একটা হচ্ছে সবথেকে বড় উৎস হচ্ছে সামুদ্রিক পানি। সামুদ্রিক পানির, যদিও এই পানিটা আমরা খেতে পারি না, তার কারণ হচ্ছে লবণ। এই পানিতে অনেক লবণ আছে। ভূগর্ভের পানি, তোমার টিউবওয়েল দিয়ে তোমরা দেখবা কি মাটির নিচের কিছু লাইন আছে, ওই লাইনগুলো থেকে আমরা টিউবওয়েল দিয়ে পানি তোলার চেষ্টা করি। টিউবওয়েল আমি একটা আঁকানোর চেষ্টা করতেছিলাম, বাট আমি আঁকাইতে পারলাম না, এরকম একটা কিছু একটা হবে। সো এই টিউবওয়েল দিয়ে ভূগর্ভের যে পানি আছে, মানে মাটির নিচের যে পানিগুলো, এই পানিগুলোকে আমরা পেয়ে থাকি। ভূপৃষ্ঠের উপরিভাগের পানি, মানে আমাদের যে নদীগুলো রয়েছে, পুকুরগুলো রয়েছে, সেটা জন্মগত পানি। ভাইয়া জন্মগত পানি কি? জন্মগত পানি হচ্ছে পৃথিবী যখন সৃষ্টি হয়েছে একদম শুরুতে, ওই শুরুর সময়ে পৃথিবীতে কিছু পানি ছিল, জমা ছিল, একদম সভ্যতার শুরু, পৃথিবীর জন্মের শুরুতে যেই পানি নিয়ে পৃথিবীর জন্ম হয়েছে, সেটা হচ্ছে জন্মগত পানি। বায়ুমণ্ডলীয় পানি হচ্ছে জলীয় বাষ্প যেটা, বা বৃষ্টি হয় যেটা, বা মেঘ যেটা আছে। ম্যাগমা পানি কি ভাইয়া? ম্যাগমা পানি হচ্ছে পৃথিবীতে আগ্নেয়গিরির যেগুলো উঠে, যেই আগ্নেয়গিরিগুলো দেখতে পাওয়া যায়, ওই আগ্নেয়গিরির লাভাতে কিছু পানি থাকে, এগুলোকে বলা হয় ম্যাগমা পানি। এরপর ঘনীভূত পানি, ভূপৃষ্ঠের নিচে আছে বরফ এবং হিমবাহ, বরফ গলা পানি, অনেক ধরনের পানি হয়, এগুলো তোমাদের বইতে নাই, বাট এই পর্যন্ত আমাদের মোটামুটি মনে রাখতে হবে। সো এখানে আমরা একটু একটু করে দেখি। সামুদ্রিক পানিটা মূলত সব থেকে বেশি, এবং এটা হচ্ছে লবণাক্ততা, এটা হচ্ছে একটা মাত্র বৈশিষ্ট্য, এই কারণে আমরা এটা খেতে পারি না। সামুদ্রিক পানি, লবণাক্ত পানি যদি তুমি খেতে থাকো তুমি মারা যাবে, এরকম একটা অবস্থা হবে। ভূগর্ভের পানি অলরেডি আমরা পড়েছি। এই যে দেখো তোমার ঘরের ট্যাপগুলোতে যে পানিগুলো আসে, এটা মূলত এই লেয়ার থেকে আসে, এবং এটা পরিষ্কার পানি, এটা খাওয়াও যায়, ভূগর্ভের পানি, ঠিক আছে? এরপরে ভূপৃষ্ঠের পানি, এটা আমরা পড়লাম যে খাল, বিল, নদী যা কিছু আছে, ওগুলোতে যে পানিগুলো থাকে সেগুলো আমাদের একটা পানি। এবং জন্মগত পানি আমি একটু আগে বলেছি, পৃথিবীর সৃষ্টির সাথে, পৃথিবীর সাথে যে যুক্ত ছিল যে পানিটুকু, সেটাকে বলা হয় জন্মগত পানি। এবং বায়ুমণ্ডলীয় পানির কথা আমরা পড়েছি। লাস্টে আমরা পড়লাম ম্যাগমা পানি, যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা লাভা যেটা বের হয়, ওটার সাথে যে পানিটা থাকে, এটা হচ্ছে ম্যাগমা পানি, ঠিক আছে? আর ঘনীভূত আর বরফ হিমবাহ গলা, এটা আমাদের প্রয়োজন নাই। তো আমাদের এই পৃথিবীতে পানিকে বিভিন্নভাবে বন্টন আমরা করতে দেখে থাকি, কিন্তু মনে রাখতে হবে এই পানিটা যতটুকু আমাদের পৃথিবীতে আছে, যদিও কিনা আমরা দেখলাম 71% হচ্ছে ওয়াটার, মনে রাখতে হবে এই 71%-এর এটার এই যে ভাগটা, সেই ভাগের 96% প্লাস পানি খাওয়া যায় না। মানে টোটাল যে পানি, তার 96 ভাগ খাওয়া যায় না, মাত্র 4 ভাগ আছে, 3 ভাগ 3.5 ভাগ আছে, যেগুলো হয়তো আমরা
বিভিন্ন প্রসেসের মাধ্যমে খেতে পারি। 3.5% হচ্ছে স্বাদু পানি বা মিষ্টি পানি। বাট খাওয়ার উপযোগী, সরি মিষ্টি পানি আছে না 3.5, আর খাওয়ার উপযোগী মাত্র পান করতে পারো আছে মাত্র 1% বা লেস। তার মানে বুঝছো পানি কেন অপচয় করতে মানা করে? যে পানি খাওয়া যায় সেটা দিয়ে তুমি হাত ধুচ্ছ। সো পানির ট্যাপ বন্ধ করে রাখবা, অপচয় করা যাবে না। তো এখানে আমরা তোমাদেরকে এই যে আমি আজকে যেমন পড়াচ্ছি পুরো একটা চ্যাপ্টারের একটা বিরাট অংশ কভার করে দিব। আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ব্যাচে অনলাইন ব্যাচ যেটা থাকে, আমাদের কিন্তু একটা অনলাইন ব্যাচ আছে। আমরা 10 মিনিট স্কুল থেকে এই প্রথমবারের মতো, আমরা আগের বছর পড়িয়েছি, এবারও কিন্তু আমরা অনলাইন ব্যাচ আর্টসের জন্য রাখতেছি। আমি নিজে সেখানে পড়াই, সাথে আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সব পড়ুয়া স্টুডেন্টরা ওখানে পড়ায়। সো আমাদের এই ক্লাসগুলোতে প্রতিদিন একটা করে ক্লাস হয়, প্রতিদিন না মানে আমাদের বিভিন্ন সাবজেক্টের হয়তো উইকলি 2টা করে ক্লাস থাকে। প্রতিটা ক্লাস 1.5 ঘন্টা, আমি 1.5 ঘন্টা করে একটা ক্লাস দিই। একটা ক্লাসে এই বাড়িমণ্ডলের উপর মনে করো 3টা ক্লাস, তার মানে 1.5 ঘন্টা করে 4.5 ঘন্টা। এবং ক্লাসগুলো আমাদের একটা 10 মিনিট স্কুলের একটা অ্যাপ আছে, ওই অ্যাপে আমরা ক্লাসগুলো নেই এবং ওখানে আমরা বেসিক পড়াই, এমসিকিউ পড়াই, সিকিউ প্র্যাকটিস করাই। মানে আমাদের বাচ্চাদের কোনো কিছু আসলে বাকি থাকে না। এবং প্রতিটা লাইভ ক্লাসের সাথে একটা করে টিচার, মানে আমার যে টিচার, আমি যে এই যে স্লাইডটা দাগাই দিচ্ছি আজকে লিখে দিচ্ছি না, এই লেখাগুলো সহ তুমি পাবা, পৃথিবী আঁকা সহ, চিত্র সহ তুমি মোটামুটি পেয়ে যাবা। সো লেকচার স্লাইড এবং পুরো ক্লাসটাই তুমি মোটামুটি 1.5 ঘন্টা ধরে খুব এনজয় করে আমরা পড়াই। আমাদের স্টুডেন্টরা অলরেডি ওদের দেখলাম ইয়ার ফাইনালে ভালো রেজাল্ট করছে। তারপর হচ্ছে দেখো আমাদের এই রেকর্ডেড ক্লাস থাকে, একটা চমৎকার সুবিধা কি জানো, আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হলে তুমি লাইভ ক্লাস যদি মিস করে ফেলো, যে স্যার আমি তো মনে হয় ক্লাসটা করতে পারি নাই, তুমি পরবর্তীতে লাইভ ক্লাসটা আবার রেকর্ডেড মানে রেকর্ড করা থাকবে, জাস্ট ইউটিউবের মুভির মতো করে তুমি চালায় দেখে নিতে পারবা, আবার পজ করে পিছনে টানতে পারবা, সামনে টানতে পারবে, এটা অ্যাপেই পাবা, বারবার দেখতে পারবা। সো এগুলো অনেক ধরনের সুবিধা আছে। এবং আর্কাইভ আছে, আর্কাইভ মানে হচ্ছে এইচএসসি 27 আমরা যে ক্লাসটা অলরেডি করাই ফেলছি ওই ক্লাসগুলোর অ্যাক্সেসও তুমি পাবা। তোমার যদি মনে হয় না আমি একটু আগায় থাকতে চাই, হ্যাঁ আমি আগে থেকেই প্রিপারেশন নিতে চাই, লিমন স্যার হয়তো এই বছর এটা এখনও পড়ায় না, এবার আগের বছর পড়াইছে, এটা তুমি ইনস্ট্যান্ট দেখতে পারো। মানে কত ফ্লেক্সিবিলিটি, প্রত্যেকটা ব্যাচের মতো তুমি প্র্যাকটিস করতে পারো। সো অনলাইন ব্যাচে ভর্তি হইতে গেলে কী করতে হবে তুমি জানো, কল করতে হবে 16910, এই নাম্বারটায় সেভ করে রাখো, কল দিয়ে বলো ভাই আমি ভর্তি হইতে চাই, আমার টাইম কম। মনে রাখতে হবে যদি কোথাও না কোথাও আসলে ভর্তি হতেই হবে, 10 মিনিট স্কুলেই হতে হবে এরকম না। বাট মনে রাখবা এইচএসসি এমন একটা টাইম, তোমাকে কেউ বলবে না যে এই টাইম শেষ হয়ে গেল, বাট হঠাৎ করে দেখবা টাইম শেষ হয়ে গেছে, তোমাকে কেউ ঠেলবে না, নিজেকে নিজে ঠেলতে হবে। কোথাও না কোথাও ভর্তি হও, দেরি করো না, কারণ প্রিপারেশন আগে থেকে শুরু করতে হবে, বুঝছো? এনিওয়েজ আমরা একটু পড়াশোনা করি, আমাদের পড়াশোনাটাই আসলে মেইন। সাগর মহাসাগর এটা আমি অলরেডি পড়েছি, স্বাদু পানি এবং কতটুকু পানি আছে আমরা খাওয়ার মতো। এবার আমরা একটু যাই আমাদের পানির ডিভাইডেশনটা কেমন, তোমাদেরকে একটু আগে বলছি। এই ম্যাপটা যদি একটু দেখো, উপরে হচ্ছে উত্তর, নিচে হচ্ছে দক্ষিণ। দেখো ভূমি কোন জায়গাটায় আছে, উপরে বেশি ভূমি দেখতে পাওয়া যাচ্ছে না, এই দেখো এখানে ভূমি, এই যে বাংলাদেশ, ইউরোপ বা উপরের যে কান্ট্রিগুলো এগুলো সব হচ্ছে উপরে, আর এই নিচে হচ্ছে ছোট ছোট অল্প কিছু, এখানে একটু আছে, এখানে একটু আছে, এখানে একটু আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি উত্তর গোলার্ধে মোট আয়তনের শতকরা 39% স্থলভাগ এবং 61% জলভাগ। আবার দক্ষিণ গোলার্ধে শতকরা মাত্র 19% স্থলভাগ। দেখছো স্থলভাগ কম, নিচে কিন্তু স্থল কম, পানিটা বেশি, আর উপরের স্থলটা একটু বেশি, পানিটা তুলনামূলক কম, বাট স্টিল পানি তো সব জায়গায় বেশি। বাট ভূমির যদি আমি তুলনা করি, উত্তর গোলার্ধে কিন্তু ভূমি বেশি, দক্ষিণ গোলার্ধে ভূমিটা কিন্তু কম। দেশগুলো সব বেশিরভাগ উত্তর গোলার্ধে, নিচে হচ্ছে কম পরিমাণে দেশ আছে। তো বিশ্বে আমাদের পানির গুরুত্ব আমার মনে হয় এগুলো আমাদের ডেমো ক্লাসে পড়ানোর কিছু নাই, এগুলো মোটামুটি তোমরা সবাই পারবা। পানি খাওয়ার কাজে লাগে, কৃষি কাজে লাগে, শিল্প প্রতিষ্ঠানে লাগে, কাপড় চোপড় ধুতে লাগে, অনেক কাজে লাগে, এগুলো আমরা পড়ি না। আচ্ছা তোমরা কি কখনো চিন্তা করছো ওশান আর সি পার্থক্য কি? না ওশান, আমি ওশানে যাব, যেমন কক্সবাজারে একটা হোটেল আছে মানে কি ওশান প্যারাডাইস, 5 স্টার মনে হয় নাকি, আমি জানি না, দেখছি নাম দেখছি খালি। তো কখন একটা মানে পানির সোর্সকে তুমি ওশান কখন বলো, সি কখন বলো, পার্থক্যটা কি তোমার জানা আছে? বা কখন তুমি বে বলো, কখন তুমি গালফ বলো, কখন বলো বে অফ বেঙ্গল, আবার তুমি কখনো অন্য একটা গালফ
তুমি চিহ্নিত করো। অ্যারাবিয়ান গালফ বলো না, অ্যারাবিয়ান গালফ। তো কখন কোনো একটা জিনিস বে হয়, গালফ হয়, কখন ওশান হয় বা সি হয়, এটা হচ্ছে প্রথম কথা। মনে রাখবা ওশান এর পাশে লোকালয় নাই, মানুষের বসবাস কম বা নাই বললেই চলে। সি যেটার পাশে লোকালয় থাকে, যেটা আমরা বলি কক্সেস বাজার, এটা সি বিচ। কারণ কি, আশেপাশে লোকালয় আছে, ট্যুরিস্ট স্পট আছে। কক্সবাজার একটা জেলা, মানে অনেক মানুষ বসবাস করে। সো এই পার্থক্যটা তোমাদের একটু জানা থাকতে হবে। বে এবং গালফের ক্ষেত্রেও একই রকম একটা পার্থক্য। তো আমরা আসলে কিছু এমসিকিউ ফার্স্ট একটু দেখে নেই। ভূপৃষ্ঠের শতকরা কত শতাংশ বায়ুমণ্ডল অন্তর্ভুক্ত? আমরা জানি 71% বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল হচ্ছে পানি। আমরা একটু আগে পড়ছি না, 29% পড়লাম হচ্ছে মাটি, আর 71% পড়লাম না পানি। এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে পানি। সো 71% হচ্ছে বায়ুমণ্ডল অন্তর্ভুক্ত। যে উপাদানটি পৃথিবী পৃষ্ঠের 71% জায়গা জুড়ে আছে, একটু আগে আমরা পড়ছি এটা বায়ুমণ্ডল। একই প্রশ্ন ঘুরে আসে, পৃথিবীর সমগ্র পানির রাশি শতকরা কত ভাগ হিমবাহ? 2%। আমরা পড়ছিলাম কিন্তু 2.05%। আচ্ছা, সো আমরা এমসিকিউ পড়লাম। তোমরা এই যে এরকম যে এমসিকিউগুলো পড়তেছো না অনলাইন ব্যাচে, কিন্তু আমরা পড়ানোর পরে প্রত্যেকটা এমসিকিউ ক্লাসের পরে আমাদের কিন্তু পরীক্ষা থাকে। মানে বাচ্চারা তুমি কি ফাঁকি মারতেছো নাকি তুমি আসলেই পড়তেছো, এটা দেখার জন্য আমার কিছু এমসিকিউ সিকিউ অ্যান্সার তোমার প্রশ্ন থাকে, পরীক্ষা থাকে। যেমন এখানে দেখো আমাদের কিন্তু ডেইলি এক্সাম হয়, এমসিকিউ এক্সাম দিতে হয় প্রতিদিনের পর প্রতিদিন। তোমাকে যাচাই করতে হয় এমসিকিউ দিয়ে তুমি কয়টা পারলা না। মান্থলি এক্সাম হয়, হ্যাঁ, শুধু তুমি যে ডেইলি কাজ ডেইলি করে পালায় যাবা না, তোমাকে মান্থলিও পরীক্ষা দিয়ে প্রিপারেশন নিতে হবে। এবং আমাদের কিন্তু একটা পূর্ণাঙ্গ 3 সেট মডেল টেস্ট দিতে হয়। এই মডেল টেস্টগুলো দিলে লাভ কী হয় জানো? ফার্স্ট ইয়ারে থাকতেই তুমি যদি মডেল টেস্ট দাও, সেকেন্ড ইয়ারের এইচএসসি পরীক্ষা আস্তে আস্তে তোমার একটা ফ্রেন্ড যে কিনা কোনোদিন পরীক্ষাই দেয় নাই, তার সাথে তোমার একটা বিরাট পার্থক্য হয়ে যায়। তুমি পরীক্ষা দিতে দিতে অনেক চালু হয়ে যাও, তুমি বুঝে ফেলো কোন প্রশ্ন কেমনে লিখলে টাইমটা ঠিকভাবে ব্যবহার করা যায়। সো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট রেখেছি। আমি চাই যে আমার বাচ্চারা যেন সবাই একটু ইনফরমেশনগুলো সম্পর্কে জানা থাকে, হ্যাঁ, মানে হারায় না যায়। আর আমাদের রেগুলার একটা করে কিউএনএ সেশন হয়। কিউএনএ সেশন কি ভাইয়া? কিউএনএ সেশন হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। মনে করো আজকে একটা চ্যাপ্টার পড়াইলাম, তুমি একটা জিনিস বুঝো নাই, কালকে বা পরশু দিন বা সপ্তাহের শেষে একটা আমাদের কিউএনএ ক্লাস হবে। ওই ক্লাসে সবাই জুমে আমরা জয়েন করি, করে আমাকেও সরাসরি মাইক অন করে জিজ্ঞেস করবে যে লিমন ভাইয়া এই টপিকটা পড়াইছেন, আমি না বুঝি না, আমাকে আরেকবার বুঝাই দেন। তখন আমি আরেকবার বুঝাই দিই। সো এইরকম কিউএনএ ক্লাসও কিন্তু আমাদের এখানে থাকে, এবং এখানে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করে দিই, ঠিক আছে? আর আমাদের ফেসবুক গ্রুপ তো আছেই। এই ফেসবুক গ্রুপে মোটামুটি আমরা প্রবলেমগুলো, একটা ফেসবুক গ্রুপ থাকে, ওই গ্রুপে মানে সবাই নোটস শেয়ার করে এবং সেখানে প্রবলেম শেয়ার করে যে ভাই এটা পারি না। আমি পোস্টের উত্তরে রিপ্লাইও কমেন্টে অনেক সময় উত্তরগুলো দিয়ে দিই। সেগুলো অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, সাজেশন থেকে শুরু করে সব কিছুই গ্রুপটাতে পাবা যদি ভর্তি হও আর কি। আচ্ছা, সাগর কিসের অংশ? অফকোর্স সাগর হচ্ছে মহাসাগরের অংশ। এবার আমরা পড়বো সব থেকে ইম্পর্টেন্ট গাইজ, এখন আমরা ইম্পর্টেন্ট টপিকে চলে আসছি। এখন আমাদের একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। সাগর আর মহাসাগর পানির সোর্স, যে পানি আমরা খেতে পারি না, লবণাক্ত পানির সোর্স। সাগর হচ্ছে মহাদেশের উপকূলভাগে মহাসাগরের প্রান্তে অবস্থিত জলভাগ, যা প্রাকৃতিক ভূপ্রকৃতি দ্বারা মহাসাগর থেকে আংশিকভাবে বিচ্ছিন্ন। সো সাগর তৈরি হয়েছে হচ্ছে মহাসাগর থেকে, যেটা মহাসাগর থেকে বিচ্ছিন্ন। মহাসাগরের প্রান্তে ও মহাদেশের উপকূলে অবস্থিত সাগরসমূহকে, যেগুলো মহাসাগরের কাছাকাছি কোনো সাগর, সেগুলোকে বলা হয় প্রান্তীয় সাগর বা মার্জিনাল সিস। যেমন দক্ষিণ চীন সাগর, এটা থেকে এমসিকিউ দেয় যে কোনটিকে বলা হয় মার্জিনাল সি, ঠিক আছে? আবার বেরিং সাগর, এই বেরিং সাগরটা থেকেও অনেক সময় প্রশ্ন আসে যে নিচের কোনটি মার্জিনাল সি, তখন তোমাকে দাগাইতে হয় দক্ষিণ চীন সাগর বা বেরিং সাগর, তোমাকে চিহ্নিত করে লিখতে হয়। পৃথিবীর সাগর মহাসাগরের মধ্যে আরও যেগুলো আছে সেটা হচ্ছে মেডিটেরেনিয়ান সি, এখানে তোমার যেটাকে আমরা বলতেছি ভূমধ্যসাগর, মেডিটেরেনিয়ান সি। তোমাদের মতো করে তোমরা এটাকে অন্যভাবে অনেকে প্রোনাউন্স করতে পারো, বাট আমি এটাকে বাংলায় বেশি প্রেফার করি। সেটা হচ্ছে ভূমধ্যসাগর, যেগুলো মহাদেশের ভূভাগ দ্বারা আবদ্ধ বা মহাদেশগুলোর আশেপাশে যে মাটিগুলো রয়েছে, এই ভূমিগুলো দ্বারা আমরা আবদ্ধ, সেগুলোকে বলে থাকি ভূমধ্যসাগর, ঠিক আছে? যেহেতু এটা ভূমির মধ্য দিয়ে গেছেন। এগুলোর মধ্যে ভূমধ্যসাগরের মধ্যে রয়েছে আর্কটিক সাগর, মেক্সিকো সাগর, কৃষ্ণ সাগর। এই কৃষ্ণ সাগর থেকে এমসিকিউ আসে, আমি কিন্তু দাগাই দিচ্ছি, হ্যাঁ। নিচের কোনটি ভূমধ্যসাগর? নিচে উদাহরণ দেওয়া থাকে বেরিং সাগর, ভূমধ্যসাগর, আরও 2-3টা কৃষ্ণ সাগর, এরকম কয়েকটা উদাহরণ দিয়ে থাকে। তখন তোমাকে দাগাইতে হবে যে কৃষ্ণ সাগর। আচ্ছা, এবার আমরা যাব, এগুলো আমরা পড়ে ফেলছি অলরেডি।
এইবার আমরা যাব আমাদের এই পৃথিবীর বিভিন্ন মহাসাগরগুলোর নামে এবং ওই সাগরগুলোর তলদেশ আসলে দেখতে কেমন। সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো পুরো পৃথিবীতে আমরা অনেকগুলো সাগর দেখতে পাই। সেই সাগরগুলোর মধ্যে মহাসাগর আমি পরে যাবো, আগে সাগরগুলো দেখো। সব থেকে বড় সাগরটা হচ্ছে দক্ষিণ চীন সাগর, এটা এমসিকিউতে আসে। কোন সাগরটা সব থেকে বড়? ক্যারিবিয়ান সাগর। ভূমধ্য সাগরের একটা উদাহরণ আমি তোমাদেরকে অলরেডি বলেছি। বেরিং সাগরের কথা আমরা পড়লাম। বেরিং সাগরটা কোন সাগর বলেছিলাম বলো তো? মার্জিনাল যেটার মধ্যে পড়েছিল সেটা হচ্ছে বেরিং সাগর, তার মধ্যে যাবে। আচ্ছা, মেক্সিকো সাগর আছে, জাপান সাগর আছে। এবার আমরা পড়বো মহাসাগর। মহাসাগরের মধ্যে মূলত আমরা 5টা মহাসাগর সম্পর্কে দেখি। সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর সব থেকে বড়, আটলান্টিক মহাসাগর যেটা দেখতে এসের মতো, ভারত মহাসাগর যেটা আমাদের সাবকন্টিনেন্টের এলাকাতে আমরা কিন্তু পড়বো, যেহেতু ভারত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের নামের সাথে মিল আছে। আর্কটিক সাগর যেটা উত্তর মহাসাগর, এবং অ্যান্টার্কটিকা সাগর যেটা দক্ষিণ মহাসাগর। মানে হচ্ছে এই অঞ্চলটা ভার্সেস এই অঞ্চলটা, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। সো এই দিকের উপর ভিত্তি করেও আমাদের 2টা মহাসাগর আছে, একটা হচ্ছে অ্যান্টার্কটিকা, একটা হচ্ছে আর্কটিক, ঠিক আছে? ওকে, তো আমরা একটু দেখে নিই যে কোন মহাসাগরগুলো সব থেকে বড়। আমাদের কিন্তু প্রশ্ন আসে যে কোন মহাসাগরটি সব থেকে বৃহত্তম মহাসাগর, কোন মহাসাগর সব থেকে গভীরতম, কোন মহাসাগরের মহীসোপান সব থেকে বড়, কোন মহাসাগরের নাম কি ওটার, কোন মহাসাগরের শৈলশিরা নিমজ্জিত শৈলশিরা সব থেকে বেশি, সেরকম প্রশ্ন আসে। আমরা দেখতে পাচ্ছি প্রশান্ত মহাসাগর ইজ দ্য লার্জেস্ট বা বিগেস্ট আমরা যদি বলি। এবং এখান থেকে প্রশ্ন আসে যেটা আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী, এবং এখান থেকে এসএসসিতেও প্রশ্ন আসছে আমি দেখছি। আটলান্টিক মহাসাগর এটা পড়লাম, এটার সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা এসের মতো, এবং এটার একটা অর্থনৈতিক গুরুত্ব আছে। এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে ভাই। আটলান্টিক সাগরের অর্থনৈতিক গুরুত্ব মানে এইটা দিয়ে মূলত এইখানে যে কান্ট্রিগুলো এবং এখানে যে কান্ট্রিগুলো, ইউরোপ এবং আমেরিকার যে খুব গুরুত্বপূর্ণ যে প্রোডাক্টগুলো, এগুলো সব এই এস আটলান্টিক মহাসাগর দিয়ে হয়ে থাকে। ফলে আটলান্টিক সাগরটা খুবই 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 অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আমরা এখানে নামটা লেখা দেখতে পাচ্ছি, আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার কাছাকাছি। তার মানে আমেরিকা, ইউরোপ দেশের বিশ্বের সব থেকে বড় বড় যে কান্ট্রিগুলো আছে, ওই কান্ট্রিগুলোর পাশ দিয়ে এটা যাওয়ায় ওই সমুদ্রটাকে ব্যবহার মহাসাগরটাকে ব্যবহার করে তারা পণ্য আদান প্রদান করে থাকে। ভারত মহাসাগর আমরা পড়লাম, বেশি বড় না, আফ্রিকা, ভারত এবং অস্ট্রেলিয়ার ওই এলাকাটাতে। উত্তর মহাসাগর পৃথিবীর উত্তর গোলার্ধে, দক্ষিণ মহাসাগর দক্ষিণ গোলার্ধে। সিম্পল। গভীরতার দিক থেকে দেখো, সব থেকে গভীর প্রশান্ত মহাসাগর, সব থেকে বড় প্রশান্ত মহাসাগর, ঠিক আছে? তো এবার আমরা একটা একটা করে মহাসাগর নিয়ে একটু পড়ব, ঠিক আছে? চলো। প্রশান্ত মহাসাগর, পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত, আমরা একটুকে পড়ছি, এবং ভূপৃষ্ঠে প্রায় 1/3 স্থান জুড়ে এটা আছে, এবং এটা সব থেকে বড় গভীরতম খাত হচ্ছে ম্যারিয়ানা খাত, ঠিক আছে? প্রায় 11 কিলোর মতো নিচে চলে গেছে। ম্যারিয়ানা ট্রেঞ্চ বলে এটাকে। এটা কিন্তু যে আমি একটু পর তোমাদেরকে গভীর খাতটা পড়াই দিব, বাট তারপরে আপাতত এমসিকিউ হিসেবে মনে রাখো যে পুরো পৃথিবীর গভীরতম গিরিখাত হচ্ছে ম্যারিয়ানা খাত, যেটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। দেখো লেখা আছে, প্রশান্ত মহাসাগর, এটা গভীরতা আমরা পড়লাম। প্রশান্ত মহাসাগরটা দেখতেও অনেকটা একটা অসম ত্রিভুজের মতো। কোথায় ভাই অসম ত্রিভুজটা দেখাই দেন তো? এটা এখান থেকে দেখা যাচ্ছে না, বাট এই অসম ত্রিভুজের কথা আমরা একটু পরে দেখব। এটা এই পাশ এবং এটা ঘুরে আনছে তো, ঠিক আছে? এটা মূলত একটা ত্রিভুজের মতো, এরকম একটা জায়গার মতো হবে। অসম মানে সমান হবে না অবশ্যই, বাট এরকম হবে, ঠিক আছে? এবং এর শীর্ষ দেশে বেরিং প্রণালী,
সো এটাও আমাদের এমসিকিউতে আসবে যে বোরিং বা বেরিং যেটাই বলো, বেরিং প্রণালী বলা হয়, এটা মূলত এমসিকিউতে আসে এবং সিকিউ এর কতে আসে যে বেরিং প্রণালীটা কোথায়। প্রণালী হচ্ছে ক্ষুদ্র একটা এলাকা জায়গা, যে জায়গা দিয়ে হচ্ছে দুইটা মিলছে, দুইটা জলাশয় মিলে গেছে, ঠিক আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাসিফিক ওশিয়ান, এইখানে দেখো প্রণালী আছে আটলান্টিক ওশিয়ান, দুইটার মধ্যে ছোট্ট একটা জায়গা দিয়ে দুইটার মধ্যে মিল আছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রণালী। আচ্ছা, আটলান্টিক মহাসাগর একটু আগে আমি তোমাদেরকে বলছি যেটা দেখতে এসের মতো, এই যে আটলান্টিক মহাসাগরটা দেখো, এই যে আটলান্টিক 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 আটলান্টিক, এই পাশে আছে হচ্ছে ইউরোপ, এখানে আছে আফ্রিকান কমিউনিটিস, নর্থ আমেরিকা। সো এখান থেকে মালামাল এগুলো আমরা এর মাধ্যমে আনা নেওয়া করে থাকি। তার মানে আটলান্টিক মহাসাগরটার সব থেকে গুরুত্বটা ইকোনমিক্যাল, কারণ এখানে সব থেকে বিশ্বের বড় বড় কান্ট্রিগুলো আছে। এই লাইন থেকে এমসিকিউ আসে, গুরুত্বের দিক থেকে আটলান্টিক মহাসাগর সবার শীর্ষে। এই মহাসাগরের উভয় তীর শক্তিশালী বহু দেশ রয়েছে, এর উপকূল ভগ্ন এবং মহাসাগরের গিরিখাত ও দ্বীপের সংখ্যা তুলনামূলক কম। এই লাইন থেকে প্রশ্ন আসে যে কোন মহাসাগরে তুলনামূলক কম সংখ্যক দ্বীপ রয়েছে। দ্বীপ কম রয়েছে আটলান্টিকে, ঠিক আছে। কারণ কি, আমার একটা চিন্তা করার রিজন হচ্ছে প্রবাবলি যেহেতু এটার একটা ইকোনমিক্যাল ভ্যালু রয়েছে, পণ্য আদান প্রদানের একটা ব্যাপার, রুট হচ্ছে এটা। সো এখানে সুতরাং এখানে আসলে দ্বীপগুলো থাকলে যাতায়াতটা তুলনামূলক কঠিন হয়। যদিও এটা প্রাকৃতিকভাবে হয়েছে, বাট সোনায় সোহাগা হয়ে গেছে, যেহেতু আমরা এটাকে ইকোনমিক্যালি ব্যবহার করছি, তাই এটাতে দ্বীপ না থাকায় আমাদের জন্য ভালোই হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে কন্টিনেন্টাল শেলফ, আচ্ছা মহীসোপান, এগুলো আমরা এখনো পড়ি নাই, আমরা একটু পরে পড়বো। আটলান্টিক মহাসাগরের মহীসোপান মহিডাল সম্পর্কে আমরা পড়বো, বাট আপাতত একটা এমসিকিউ দেখো, পৃথিবীর বৃহত্তম মহীসোপান, ভাইয়া মহীসোপান কি এটাই তো জানি না, আমি জানাবো একটু পরে। আপাতত দেখো পৃথিবীর বৃহত্তম মহীসোপান কি, মহীসোপান কোন এলাকায়, আটলান্টিক এলাকায়। সো এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। মহাসাগরের উত্তর পূর্ব উপকূলে সব থেকে বৃহত্তম মহীসোপান, ভাইয়া মহীসোপান কি দেখাবো, বাট আপাতত জেনে রাখো মহীসোপান যেটাই হোক এটা আটলান্টিকের সব থেকে বৃহত্তম উত্তর পূর্ব জায়গায়, আটলান্টিকের এই উত্তর পূর্বেতে সব থেকে বৃহত্তম এটা রয়েছে। ভারত মহাসাগর, এটা অলরেডি আমরা অনেকবার পড়েছি। ভারত মহাসাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর, তৃতীয় বৃহত্তম মহাসাগর, এবং এটি এশিয়া মহাদেশের দক্ষিণ দিকটাতে অবস্থিত, মানে নিচের দিকটাতে, এবং এটি প্রশস্ত, কিন্তু উত্তর দিকটাতে সরু হয়ে গেছে। এটা একটু দেখার চেষ্টা করো, এই ছবিটা দেখো, এটা হচ্ছে ভারত মহাসাগর আর কি, এই যে ভারত মহাসাগর, হ্যাঁ, এটাও একটা চোঙের মতো দেখতে। তো এই দিকটাতে হচ্ছে চওড়া, বাট এই দিকটা একটু সরু, দেখছো বাংলাদেশের ওই সাইডটাতে। এই চিত্রটা একটু দেখলেই বুঝবা, দেখবা এরকম হবে, যেহেতু এখানে এই যে এরকম এরকম ইয়াতে তো আছে, এরকম প্রপার ডিজাইনটা করলাম না, বাট এখানে এইরকমভাবে এটা আসে। সো এখান থেকে আস্তে আস্তে এই দিকটা একটু সরু, এই দিকটাকে উপরে, এই দিকটাকে কী বলা হয়, এটা নর্থ, উপরের দিকে নর্থ, নিচে সাউথ। সো এই জন্য বলতে নর্থ দিকটা একটু সরু, কারণ এই দিকটা একটু চিকন হয়ে লেগে গেছে নিচেটা, আর এখান থেকে এসে চওড়া হয়েছে চোঙের মতো, ঠিক আছে। এবং এই দেখো তিন দিক স্থলভাগ দ্বারা গঠিত, এই যে একটা স্থলভাগ, এই যে একটা স্থলভাগ, এই যে একটা স্থলভাগ। সো এই জন্য ইন্ডিয়ান ওশিয়ানের এই কয়েকটা তথ্য তোমরা যদি মনে রাখতে পারো, তোমরা মোটামুটিভাবে লিখে দিয়ে আসতে পারো পরীক্ষায়। ভারত মহাসাগর সম্পর্কে পড়লাম। উত্তর মহাসাগর হচ্ছে আমরা পৃথিবীতে একাই আছে, এই উত্তর সাইডটাতে বলা হয় কি, উত্তর মেরু বা সুমেরু, আর নিচেরটাকে বলা হয় দক্ষিণ বা কুমেরু। সুমেরু কুমেরু কি ভাইয়া, পৃথিবীর একেবারে উত্তরে উপরে যে টুপির মতো অংশ সেটা সুমেরু, কুমেরু হচ্ছে নিচে, এখানে যদি এটুকুকে বলা হয় কুমেরু। এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, মাঝখানে হচ্ছে বিষুবীয় অঞ্চল। এখানে একটা কর্কটক্রান্তি রেখা চলে গেছে, ঠিক আছে, এখানে মকরক্রান্তি রেখা চলে গেছে, আর এটা হচ্ছে উত্তর মেরু বা সুমেরু, দক্ষিণ মেরু বা কুমেরু। তো এই সুমেরু বৃত্তে একটা আছে যেটাকে আমরা বলতেছি যে তুমি হলো উত্তর মহাসাগর, এবং
এটা আস্তে আস্তে প্রায় সমস্ত অংশই সমুদ্রবৃত্ত দ্বারা অবস্থিত এবং এখানে বরফ দেখতে পাওয়া যায়, হিমশৈল, আইস আইস বার্গ যেটা আছে শীতল স্রোতের সাথে ভেসে আছে, প্রচুর পরিমাণে ঠান্ডা স্রোত ওই এলাকাটাতে, বিকজ ওই এলাকাটা তুলনামূলক ঠান্ডা থাকে। কেন জানো? কারণ সূর্য যে কিরণ দেয় এটাতে এই খাড়া অঞ্চলটাতে, এই জায়গাটাতে অত বেশি সূর্য কিরণ দিতে পারে না, বাঁকাভাবে কিরণ দেয়, ফলে এখানে তাপমাত্রা কম বলে এই জন্য ঠান্ডা থাকে। বুঝতে পেরেছি? এখানে দেখো সাইবেরিয়া, যে নাম কান্ট্রিগুলোর নাম তুমি শুনছো আগে, যেগুলো বরফে ঢাকা কান্ট্রি, সাইবেরিয়া টাইবেরিয়া যা আছে এগুলো সব হচ্ছে ওই উত্তর মহাসাগরের ওই আশেপাশের কান্ট্রিগুলো, ঠিক আছে? এখান থেকে অনেকগুলো সাগরও চলে গেছে। দক্ষিণ মহাসাগর হচ্ছে অ্যান্টার্কটিকার নিচের যে জায়গাটা, সেখানে হচ্ছে কুমেরু বৃত্তে আছে এটা, এবং এটা মেরুবৃত্তের বাইরেও কিছুটা গিয়েছে, মানে হচ্ছে মনে করো পৃথিবী যদি এটা হয়, সো এটুকু না, এর বাইরেও কিছুখানি জায়গা আছে যেটা হচ্ছে দক্ষিণ মহাসাগর অবস্থিত। প্রায় 12 মাস এই অঞ্চলে এটাও বরফে ঢাকা থাকবে, 12 মাসই বরফে ঢাকা থাকে। কোনটা 12 মাসে বরফে ঢাকা থাকে? এটা এমসিকিউতে আসে, ঠিক আছে? আচ্ছা, মহাসাগরগুলোর গুরুত্ব আমরা জানি, মহাসাগরগুলোর গুরুত্ব এটা আমরা বাচ্চারা এমনিতেই পারবে। এগুলা প্রথমত জলীয় বাষ্প হয়, ঠিক আছে? জলীয় বাষ্প হয়, তাপমাত্রাগুলোর উপর প্রভাব আছে, ঠিক আছে? তাপমাত্রা উষ্ণ হবে নাকি, এই সমুদ্রের আশেপাশে যেই সমুদ্রটা উত্তাল, তাপমাত্রা বেশি, ওর আশেপাশের কান্ট্রিগুলো তো সবসময় তাপমাত্রা একটু বেশিই থাকে। সো সমুদ্র তাপমাত্রা নিয়ন্ত্রকও, আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম, তোমরা অনেক কিছুই পাঠাও। আমি একটু আগে একটা আটলান্টিক সম্পর্কে পড়েছি, যেটা আন্তর্জাতিক খুবই গুরুত্বপূর্ণ একটা যোগাযোগ মাধ্যম। খাদ্য সরবরাহ করা হয়, খাবার লবণার সোর্স, মূল্যবান খনিজ সম্পদ আছে, অনেক কিছু আছে। একইভাবে এই মহাসাগরগুলো যেমন গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য আমাদের একটা মাস্টার বুকও আসতেছে। মাস্টার বুকটা কি? এটা এমন একটা বই যেটা আমরা টিচাররা ক্লাসের নোট যেরকম হয় ওই নোটের মতো করে সুন্দর করে আমরা একটা মাস্টার বুক তৈরি করেছি। সো অনলাইন ব্যাচে ভর্তি হলে এই মাস্টার বুকটাও মোটামুটি তোমরা নিতে পারবা, এবং এখানে আমাদের যে এক্সপার্ট, আমি বা আমাদের থেকে সিনিয়র যারা টিচাররা আছেন তারা কিন্তু এই মাস্টার বুকগুলো লিখছেন, ঠিক আছে? এবং আমরা বিভিন্ন রিসার্চ করে বা বিভিন্ন তথ্য ঘাটাঘাটি করে সিলেবাসের বেসিক এবং রিভিশন দুইটাই আমরা মোটামুটি এর মধ্যে রেখেছি, এবং এটাতে আসলে অনেক কন্টেন্ট আছে, অনেক। তুমি যদি পুরো কন্টেন্টগুলো আমাদের ক্লাসের সাথে মিলায় একটু পড়ার চেষ্টা করো, দিন শেষে দেখবা ফাইনালি তুমি পুরাটাই তুমি কমপ্লিট করে ফেলতে পারছো। কলেজের ক্লাস শুরুর আগেই আমরা বইটা দিয়ে দিব। সো তোমরা যদি এখনও ভর্তি হয়ে যাও, কলেজের ক্লাস শুরুর আগেই পেয়ে যাবে, এবং ডেলিভারি চার্জ নাই, যেহেতু বইগুলো তোমরা আমাদের কাছ থেকে নিচ্ছ, কোনো ডেলিভারি চার্জ থাকে না। এর পাশাপাশি ক্লাস ও এক্সাম পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা অনেক গিফটস দিই। আমরা কিন্তু মানে সবাইকে অ্যাকনলেজ করি, আমাদের একটা ইচ্ছা আছে যে মানুষ যেন ইন্সপায়ার্ড ফিল করে, মানে অনলাইনে ক্লাসগুলো অনেকে রিলেভেন্টই ফিল করে না, বাট আমরা চাই ওরা যেন রিলেভেন্ট ফিল করুক, তোমরা যেন কিছু না কিছু পাও। তোমাদের জন্য টি শার্ট সহ অনেকগুলো গিফট দেই। মনে করি স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়ে যাচ্ছ তুমি, তারপর হচ্ছে টপ কন্ট্রিবিউটার, ফেসবুক গ্রুপে তুমি যদি ভালো ভালো অ্যাক্টিভিটি করো, কন্টেন্ট জিজ্ঞেস করো, কন্টেন্ট পোস্ট করো, তুমি টপ কন্ট্রিবিউটার হতে পারো। তোমাকে অনেকগুলো যে অ্যাওয়ার্ড আছে এই অ্যাওয়ার্ডগুলো আমরা দিয়ে থাকি, এবং আমরা আস্তে আস্তে একটা করে সার্টিফিকেট দিই। 10 MS একটা টি শার্ট দিই, সার্টিফিকেটগুলো কিন্তু তোমার কাজে লাগবে পরবর্তীতে। সার্টিফিকেট, লেটার, 10 MS টি শার্ট, আমাদের খুব সুন্দর একটা টি শার্ট আছে, এই টি শার্টটা। সো আমাদের কিন্তু আসলে অনলাইন ব্যাচে অনেক কিছু আছে ভাই। মানে আমি যদি তোমাদের জায়গায় থাকতাম আমি চিন্তা করতাম যে পড়াশোনা তো আছেই, পাশাপাশি আরও কী কী আছে, সেগুলো হচ্ছে এগুলা। বুঝতে পারছো? এবার আমরা পড়ব একটা ইন্টারেস্টিং পার্ট, যেই ইন্টারেস্টিং পার্টটাকে আমরা এতক্ষণ পর্যন্ত পড়েছি সাগর মহাসাগরগুলো কেমন। এখন আমরা একটু দেখব মহাসাগরের তলগুলো কেমন। সায়েন্সের স্টুডেন্টরা তোমাদের জন্য কঠিন হতে যাচ্ছে এখন, বিকজ এখন আমরা একটা নতুন টপিক পড়বো যেটা তুমি আগে কোনোদিন দেখো নাই। আর আর্টসের স্টুডেন্ট যারা তোমরা দেখছো, সো তোমরা দেখো আর কিছু ইন্টারেস্টিং এখানে পাও কিনা। একটা মহাসাগরের তলদেশে 5 রকমের ভূমি দেখতে পাওয়া যায়, মানে পানির নিচে 5 রকমের ভূমি আমরা দেখতে পাই। কেমন সেটা আমরা 5 রকমটাই আমরা আজকে একটু পড়বো। তার আগে একটা জিনিস একটু দেখো, পানির নিচে তোমার কি মনে হয়? সমুদ্র যখন তুমি দেখো, কক্সবাজার সি বিচ দেখে তো এরকম নেমে যাচ্ছে মনে হয়, হ্যাঁ? যত যাবা তত পানি, মনে হবে যে তত পানির মধ্যে ঢুকতেছি, হ্যাঁ? সো এখানে যদি একজন ভদ্রলোক দাঁড়ায় থাকে, সো ওরে এখানে পর্যন্ত পানি হবে, এবং এটা নিচু হয়ে এভাবে নেমে যাচ্ছিল। তো তোমরা মনে করতে পারো যে পানি মনে হয় আস্তে আস্তে এরকম সমানভাবে গভীর হইতে হইতে চলে গেছে,
বা পৃথিবীর পানির নিচের অংশটা কখনোই এরকম গভীর না, বা এরকম দেখতে না। এখানে ভিন্ন রকম কিছু হইতে পারে। মনে করো এরকম যাচ্ছে, হঠাৎ করে গর্ত হয়ে যেতে পারে, আবার হঠাৎ করে একটু উঁচু হয়ে যেতে পারে, হঠাৎ করে আবার গর্ত হয়ে যেতে পারে। এইরকম ভিন্ন ভিন্ন রকমের কিন্তু স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। সো এই স্ট্রাকচারগুলো কেমন সেটা আমরা দেখবো। এখন দেখতে দাঁতের মতো লাগতেছে, দাঁতের মতোই অনেকটা। চলো আমরা একটু দেখে নিই কী কী জিনিসগুলো আমাদের এখানে জানা থাকা লাগবে। বৈচিত্র্যপূর্ণ উঁচু নিচু আমাদের বিভিন্ন ধরন রয়েছে মাটির, এবং আমাদের বিভিন্ন শব্দ তরঙ্গের মাধ্যমে আমরা গভীরতা মেপে থাকি অনেক সময়, যে কতটুকু গভীর, কোথায় কতটুকু গভীর, কোথাও অনেক বেশি গভীর, কোথাও খুব কম গভীর। এটা যে যন্ত্রের সাথে আমরা মেপে থাকি এটাকে বলে ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার হচ্ছে, এটা এমসিকিউতে আসে, শব্দ তরঙ্গের মাধ্যমে পানির যে গভীরতা এটা তারা মাপার চেষ্টা করে ফ্যাদোমিটার দিয়ে। সো ফ্যাদোমিটার একটা প্রযুক্তি যেটা আমাদের ভূগোল যারা পড়ি, আমরা ভূগোল ও পরিবেশ যারা পড়ি তাদের কাজে প্রচুর পরিমাণে লাগে। সো এই মহাসাগরের তলদেশটা দেখতে এই তিনটা, আরও দুইটা আছে, সেই দুইটা কই, এই পাঁচটা জিনিস দিয়ে গঠিত থাকে। নামগুলো একটু দেখো: কন্টিনেন্টাল শেলফ, কন্টিনেন্টাল স্লোপ, ডিপ সি প্লেইনস, ওশিয়ানিক রিজেস, ওশিয়ানিক ট্রেঞ্চ। ট্রেঞ্চ মানে হচ্ছে খাত। রিজেস, এখানে আমরা শৈলশিরা দেখতেছি। শৈলশিরা কি ভাইয়া? বলতেছি, সমুদ্রের সমভূমি। কন্টিনেন্টাল স্লোপ এবং শেলফ দুইটাই কন্টিনেন্টাল, এটা একটু আমরা দেখি। তো পাঁচটা কি? মহীসোপান, মহীঢাল, সমভূমি, শৈলশিরা, সমুদ্রখাত। আমরা যদি একটু এখানে আঁকানোর চেষ্টা করি, এখান থেকে একটা সমুদ্রে শুরু হয়, এখান থেকে আস্তে আস্তে নামতে থাকে। হ্যাঁ, মনে করো এখান থেকে পানি শুরু হয়েছে, ভালো করে বুঝছো, এখান থেকে মনে করো পানি শুরু হয়েছে, পানি চলে গেল, এটা হচ্ছে আমার পার যেতে যেতে হঠাৎ করে পাড়টা এভাবে নেমে যায়। পাড়টা নেমে গিয়ে মনে করো এই পর্যন্ত খাড়া নেমে গেছে, নেমে গিয়ে এই যাচ্ছে সমভূমি, 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 হঠাৎ করে একটু গর্ত হয়ে গেল, গেল যেতে 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 এই কিছু, এখানে আবার কিছু উঠলো, উঠে এভাবে চলে গেল। মিনওয়াইল পানিটা হচ্ছে যেরকম যাওয়ার এরকম পানিটা এখানে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে পুরোটা পানি। ঠিক আছে, এটাই মনে করে একটা খুব ছোট করে আমি আঁকালাম, মানে এগুলো সব হচ্ছে পানি। এই চিত্রটা থেকে তোমাদেরকে চিহ্নিত করতে হবে কোনটা কি। যারা আগে পড়ছো তারা বলবা না। এই যে ঢালটা, যেটা 1 ডিগ্রি কোণ, এই যে ঢালটা যেটা 1 ডিগ্রি কোণে সচরাচর, 1 ডিগ্রি কোণে যেটা সচরাচর নেমে যায়, এটাকে বলা হয় মহীসোপান। এইটাকে বলা হয় মহীসোপান। মানে এই যে অংশটা, যে অংশটা নেমে যাচ্ছে এই পর্যন্ত, এটাকে বলা হয় মহীসোপান। এই যে অংশটা হঠাৎ করে খাড়া নেমে গেল, এই অংশটাকে বলা হয় মহীঢাল। এই যে অংশটা দেখো সমান, এই অংশটাকে বলা হয় সমভূমি, গভীর সমুদ্রের সমভূমি। এই যে একটা অংশ আছে হঠাৎ করে ডুবে গেছে মাটির নিচে অনেকখানি, এটাকে বলা হয় গিরিখাত। এই ভদ্রলোক যে একটু মাথা, একটা মাটি হঠাৎ করে উঁচু হয়ে বসে আছে কিন্তু পানির উপরে উঠতে পারে নাই, এটাকে বলা হয় নিমজ্জিত। নিমজ্জিত মানে হচ্ছে ডুবে আছে, শৈলশিরা। কয়টা পেলাম? মহীসোপান 1, মহীঢাল 2, সমভূমি 3, গভীর সমুদ্রের গিরিখাত 4,
নিমজ্জিত শৈলশিরা 5, এই 5টা অংশ দিয়ে আমাদের সমুদ্রটা গঠিত। তোমাদের প্রত্যেকের পরীক্ষার খাতায় এইরকম চিত্র আঁকানো পারতে হবে তোমাদের। এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন আসবে এইচএসসিতে, এবং এই চিত্রটা দিয়েই আমরা পরীক্ষায় আঁকানোর চেষ্টা করব, উত্তর করার চেষ্টা করব। তো এইখানে আরেকটা পার্ট আছে, পার্টটা আমি একটু পরে বুঝাবো। চলো, যারা তোমরা স্ক্রিনশট নাও না, স্ক্রিনশট নিয়ে নিও, তোমরা একটু আঁকানোর চেষ্টা করো। আর এই যারা জিওগ্রাফি আগে পড়ছো তারা একটা কাজ করবা, চিত্রটা একটু সুন্দর করে আঁকানোর চেষ্টা করবো, তারাও আঁকানোর চেষ্টা করবো। এতদিন হয়তো ভুলে গেছো, অনেক হয়তো ভুলেও যেতে পারো। এবার আমরা একটু এই 5টা অংশ নিয়ে চলো একটু ডিটেলসে লেখাভাবে পড়ার চেষ্টা করি। একটা 3D ইমেজ আছে, দেখো 3D ইমেজটা দেখে বুঝো কিনা। এই যে নেমে যাচ্ছে, এটা হচ্ছে কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপান। স্লোপ, কন্টিনেন্টাল স্লোপ মানে হঠাৎ করে নেমে গেছে, এটা হচ্ছে মহীঢাল। গভীর সমুদ্র সমভূমি, হঠাৎ করে এই যে কালো কালো ভিতরে ঢুকে গেছে, এগুলো হচ্ছে ট্রেঞ্চ বা গিরিখাত। আর এই যে নিমজ্জিত শৈলশিরা, এই যে ধোয়া ধোয়া বেরোচ্ছে, যদি ছবি ক্লিয়ার না হয়, ছবিটাকে ক্লিয়ার না, আমি তো দেখতেছি ক্লিয়ার দেখা যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ওই যে রিজেসগুলা, মিড ওশিয়ান রিজেস। দেখো লেখা আছে মিড ওশিয়ান রিজেস, যেগুলো একটু উঁচু উঁচু হয়ে আছে। এই যে দেখো যে ছবিটা আমি একটু আগে আঁকাইছি, ওই ছবিটা আবার এখানে দিয়ে দিছে, যেটা আমি হাতে আঁকাইছি ওরা এখানে সেটা সুন্দর করে একটা ইমেজ দিয়ে দেখানোর চেষ্টা করতেছে। ঠিক আছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে কন্টিনেন্টাল শেলফ হঠাৎ করে দাম করে নেমে গেছে, এটা হচ্ছে কন্টিনেন্টাল স্লোপ বা ঢাল। এটা হচ্ছে ওই যে সমভূমি যেটা, এটা হচ্ছে নিমজ্জিত শৈলশিরা, এই হচ্ছে গিরিখাত মহোদয়। পারবো পারবো আগাইতে? ইনশাল্লাহ পারবো। দেখো আর সুন্দর করে বলছে। ফার্স্টে আমরা পড়ব মহীসোপান। এই অংশটা হচ্ছে মহীসোপান। সেই মহীসোপানটা দেখো এখানে সুন্দর করে মার্ক করা আছে, মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্র সমভূমি, নিমজ্জিত শৈলশিরা, সমুদ্রখাত, 5টা একদম সুন্দর করে মার্ক করা আছে। সো এবার আমরা একটা একটা করে ডেটা একটু পড়ার চেষ্টা করি কি কি আছে। মহীসোপানটা হচ্ছে এমন একটা জায়গা যেটা আস্তে ঢালু হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, এবং এই অংশটা অনেক সময় সমুদ্র বিচে যখন আমরা সি বিচে যখন তোমরা যাও, কক্সবাজারে যেখানে তোমরা পা ভিজাও না, পা ভিজাইতে নামো না পানির মধ্যে, ওই জায়গাটাকে বলা হয় মহীসোপান। কিন্তু হঠাৎ করে যখন গভীর হয়ে যাবে তখন এটা হয়ে যাবে কি মহীঢাল। সেই মহীসোপান মূলত উপকূলের অঞ্চলগুলোতে দেখতে পাওয়া যায়, উপকূলগুলোতে আছে, এবং এটা মহীঢাল পর্যন্ত, মানে এটা মনে করে এইরকম চলে গেছে গিয়ে এখানে হচ্ছে মহীঢাল। সো মহীঢাল পর্যন্ত, এটা কমন সেন্স, এটা যদি ঢাল হয় মহীসোপানটা তার মানে কোন পর্যন্ত? ঢাল পর্যন্ত। ঠিক আছে, মহীসোপান অঞ্চলে সমুদ্র পানির গভীরতা সর্বোচ্চ 150 থেকে 180 মিটার পর্যন্ত, মানে বেশি গভীর হয় না, 150 থেকে 180 পর্যন্ত হতে পারে, এবং এটি 1 ডিগ্রি কোণে নিমজ্জিত থাকে, মানে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে না, এই কোণটার মান হবে 1 ডিগ্রি, 1 ডিগ্রি করে নামতে থাকে। যেই জন্য দেখবা সি বিচে তুমি যখন আগাও বোঝা যায় না যেটা অনেক নেমে গেছে, মনে হয় এই তো এখানেও যেরকম এখানেও সেরকম। তোমাদের দেখে কি মনে হয় সমুদ্রের পানি আসছে পড়তেছে, পানি ভরে যাচ্ছে? না, উত্তর হচ্ছে এটাও একটু নিচু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বুঝতে পারছো? কক্সবাজার যারা গেছো তারা এটা ভালো রিলেট করতে পারবা। মহীসোপান অঞ্চলকে আবার আমরা 2টা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে তটদেশীয় অঞ্চল, একটা হচ্ছে ঝিনুক অঞ্চল। এটা অনেকে পারে না। তটদেশীয় অঞ্চল মানে হচ্ছে যেই পর্যন্ত পানি যাইতে পারে, মনে করো এটা একটা মহীসোপান, সমুদ্রের পানিটা এখন এই পর্যন্ত আসে, এই পর্যন্ত সর্বনিম্ন, এর বেশি নিচে নামে না, কিন্তু জোয়ার যখন আসে এই পানি উঠে এই পর্যন্ত চলে আসে। এই যে অঞ্চলটা, এটাকে বলা হবে তটদেশীয় অঞ্চল, যেখানে সমুদ্রের পানি এখন নাই, বাট প্রবাবলি জোয়ারের সময় চলে আসবে। আর এখন যেখানে আছে এটাকে বলা হবে ঝিনুক অঞ্চল। এই ঝিনুক অঞ্চল কি, এটা নিয়ে প্রশ্ন আসবে, বুঝছো? চলো আমরা এটা সংজ্ঞাটা দেখি। তটদেশীয় অঞ্চল হচ্ছে জোয়ার যখন হয়, পানিটা যখন অনেক চলে আসে, পানি তীরের যতদূর পর্যন্ত উপরে উঠে সেই স্থান থেকে ভাটার সময় যে স্থানে তা নেমে যায় সেই অংশটুকু বলা হয় তটদেশীয় অঞ্চল। মানে এটা যদি বিচ হয়, মনে করো এমনি সময় এই পর্যন্ত আসতে পারে, আর এবং কমে গেলে সর্বনিম্ন এই পর্যন্ত পানিটা থাকে, এর থেকে নিচে আর নামে না। সো এই যে অংশটুকু এটাকে বলা হয় তটদেশীয় অঞ্চল। এখন এখানে পানি নাই, কিন্তু একটা সময় এখানে পানি আসতে পারতো। ঠিক আছে, সো এই জন্য আমরা এটাকে এভাবে চিহ্নিত করতেছি। পরেরটা ন্যারিটীয় অঞ্চল, বা হচ্ছে ওই যে নেরিফিক অঞ্চলের কথা আমরা বলছি, মহীসোপানের শেষ পর্যন্ত অঞ্চল। হ্যাঁ, মানে ঝিনুক অঞ্চল আর কি, যেটা তুমি পড়তেছো। সো ঝিনুক অঞ্চলটাও তোমাদের কিন্তু দেখতে হবে। সো মহীসোপান আমরা পড়লাম, মহীসোপান অনেক দিক পর্যন্ত বিস্তৃত হইতে পারে,
এখানে দেখো কিছু তথ্য লেখা আছে। ইউরোপের এই লাইনটা ইম্পর্টেন্ট, ইউরোপের উত্তর পশ্চিম পৃথিবীর বৃহত্তম মহীসোপান অবস্থিত। একটু আগে আমরা তো দাগাই দিছি কিন্তু তখন। মৎস্যচারণ ক্ষেত্রে রূপে ব্যবহার ছাড়াও মহীসোপানের পাললিক শিলাস্তরে প্রচুর পরিমাণে তেল মজুদ থাকে এই মহীসোপানে। মহীসোপানের দ্বিতীয় বৃহত্তম উত্তর অংশ উত্তর আমেরিকার কোথায় কোথায় আছে সেগুলো লিখছে। সো মহীসোপান সম্পর্কে এখানে কিছু তথ্য এখানে দেওয়া আছে। এবার আমরা বলবো মহীঢাল। মহীঢালের শুরু হয় কোথা থেকে? মহীসোপান যেখানে শেষ সেখান থেকে মহীঢাল শুরু হয়। মহীসোপান যেখানে শেষ সেখান থেকে মহীঢাল শুরু হবে। সো এই ভদ্রলোক হচ্ছে ঢাল। এই মহীঢাল খাড়াভাবে নিচের দিকে নেমে যায়, এটা খাড়া এবং অত বেশি চওড়া না, অপ্রশস্ত, মানে বেশি চওড়া হয় না, চিকন হয় মহীঢালগুলো। ঠিক আছে। মহীঢালের উপরিভাগ সাধারণত সমান হয় না, অসংখ্য অন্তঃসাগরীয় গিরিখাত অবস্থান করে, সেখানে যে নামতেছে নামার সময় এরকম থাকে। মহীঢাল এলাকায় সমুদ্র পানির গভীরতা প্রায় 180 থেকে 3 কিলোমিটার পর্যন্ত নেমে যেতে পারে, এটা অনেক গভীর হইতে পারে এটা। ঠিক আছে, আগেরটা যেমন আমরা দেখছি এরকম নামতে নামতে বেশি দূর নামে না, বাট এটা খাড়া নামতেছে যেহেতু এটা অনেক নেমে যেতে পারে, সেটাকে বলা হয় গভীর সমুদ্র, সমুদ্রের মহীঢাল, যেটা 3-4 কিলোমিটার পর্যন্ত নামলেও নামতে পারে। ঠিক আছে। তো আমরা মহাসাগরের দ্বিতীয় ভূমিরূপ পর্যন্ত পড়ে ফেললাম। এবার আমরা পড়ব গভীর সমুদ্রের সমভূমি, মাটির নিচে পানির নিচে যে সমভূমিটা আছে, এই সমভূমিটার বৈশিষ্ট্যটা আসলে কি, এই সমভূমিটাকে আমরা একটু দেখার চেষ্টা করব। এই সমভূমিটা গভীরতা প্রায় 5-5.5 কিলোর বেশি, দেখো 5400 মিটারেরও বেশি, এবং এটার মাঝে মাঝে অনেক গভীর খাদ আছে। গভীর সমুদ্র সমভূমিতে কেবল বিশেষ ধরনের সামুদ্রিক অবক্ষেপণের ফলে শিলার সৃষ্টি হয়ে থাকে। মানে এখানে সমভূমি মানে কিন্তু এরকম প্লেন না, পানির নিচে এরকম প্লেন বলে কিছু নাই, একটু উঁচু নিচু হয়। সেখানে অনেক ধরনের শিলার সৃষ্টি হয়, স্তর বিভিন্ন স্তরে স্তরে সাজানো আছে। আগ্নেয়গিরিজাত সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ এখানে জমা হয়ে আছে, কাদার মতো কর্দমের মতো পরিণতি হয়ে মাটির নিচে বসবাস করতেছে এরা। এবং এটা মূলত প্লেন না, এবং এটা একটা লম্বা জায়গা জুড়ে হতে পারে। নিমজ্জিত শৈলশিরা হচ্ছে যখন আগ্নেয়গিরির উদ্গীরণগুলো হয় পানির নিচে, তখন এগুলো উঠে আসার, এরকম উঠে উঠে যাওয়ার চেষ্টা করে। হঠাৎ করে যেহেতু পানিটা ঠান্ডা, সো পানির মধ্যে ঠান্ডা হয়ে এরা জমে যায়। জমে যেটাকে তৈরি করে সেটাকে বলা হয় শৈলশিরা। সমুদ্র তলদেশে আগ্নেয়গিরির যে উদ্গীরণগুলো বের হয়ে আসে, ওটা বেরিয়ে আসার সময় লাভাটা পানিতে ঠান্ডা হয়ে সঞ্চিত হয়ে একটা একটা স্থানের মতো তৈরি করে, এটাকে আমরা বলে থাকি সমুদ্রগর্ভে শৈল। ঠিক আছে, এগুলোকে বলা হয় নিমজ্জিত শৈলশিরা। নিমজ্জিত মানে যেটা পানিতে ডুবে আছে, আর পানি ভেদ করে উপরে উঠে গেলে এটা দ্বীপ হয়ে যেতে পারতো। ঠিক আছে, সো নিমজ্জিত শৈলশিরা বা শৈলশিরা হচ্ছে আগ্নেয়গিরি থেকে যে লাভাগুলো বের হচ্ছে উদ্গীরণের ফলে, ওটা ঠান্ডা হয়ে জমে শক্ত হয়ে যে অঞ্চলটা তৈরি করতেছে বা অংশটা তৈরি করতেছে, এটাকে বলা হয় শৈলশিরা। নিমজ্জিত শৈলশিরা আঁকাইতে পারবো না? পারবো, সবাই আঁকাইতে পারবো? অল রাইট। নিমজ্জিত শৈলশিরা যদি উপরে ভেসে ওঠে তাহলে আমরা তাকে দ্বীপ বলি। একটু আগে আমি তোমাদেরকে এটাই বুঝাইলাম। মধ্য আটলান্টিক শৈলশিরা নিমজ্জিত শৈলশিরার প্রকৃষ্ট উদাহরণ। এটা থেকে এমসিকিউ আসে, নিচের কোনটি প্রকৃষ্ট উদাহরণ, তখন তোমাকে এটা সহ আরও 4-5টা উদাহরণ দিবে, এটা তোমাকে অ্যান্সার করতে হবে। আটলান্টিক শৈলশিরা, মধ্য আটলান্টিক শৈলশিরা যেটা আছে, এটা সব থেকে আইডিয়াল এক্সাম্পলস, হ্যাঁ, মানে উৎকৃষ্ট, মানে সবথেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে এটা। বুঝতে পারছি? অল রাইট। লাস্টলি আমরা পড়ব গভীর সমুদ্র খাত। সমুদ্র খাত হচ্ছে মাটির নিচে, মানে পানির নিচে এরকম সমুদ্র হঠাৎ করে সমতল হয়ে একদম সোজা নিচে চলে গেছে বা গর্ত হয়ে গেছে, এই অঞ্চলটাকে আমরা বলতেছি গিরিখাত। এটা হচ্ছে বিভিন্ন গভীর অঞ্চল। এই খাতগুলো অল্প পরিসরে জায়গা জুড়ে, বেশি চওড়া হয় না, যে অনেকখানি জায়গা জুড়ে গভীর এরকম না, অল্প একটু জায়গা জুড়ে হয়তো গভীর। সো এটাকে আমাদের এখন এভাবে একটু মনে রাখতে হবে। গভীর খাত হচ্ছে গর্তের মতো। সবথেকে গভীরতম হচ্ছে ম্যারিয়ানা, যেটা প্রায় 10,870 মিটার, প্রায় মানে 11 কিলোমিটারের মতো। সো এটা অনেক গভীর, 11 কিলোমিটার মাটির নিচে সোজা চলে গেছে, মানে বুঝো 11 কিলোমিটার। 11 কিলোমিটার গাড়ি চালায় যাইতে তোমার সময় লাগবে 10 মিনিট।
তাও যদি 60 স্পিডে চালাও। আমি কি ঠিক বললাম অঙ্কটা? 60 স্পিডে যদি তুমি চালাও, মানে 1 ঘন্টায় যদি 60 কিলোমিটার তুমি যেতে পারো, তাহলে তুমি 10 কিলোমিটার যাইতে 6/1 তো 10 কিলোমিটার যাইতে প্রচুর সময় লাগবে তোমার গাড়ি চালা যদি তুমি যাও। হ্যাঁ, অনেক সময় আধ ঘন্টাও লাগতে পারে, 20 মিনিট তো লাগবেই, কমও লাগতে পারে। সো 20 মিনিট তুমি গাড়ি চালা যাচ্ছ, এটা প্রাইভেট কার বা গাড়ি চালা যাচ্ছ অত গভীরে, তুমি চিন্তা করো 20 মিনিট চালা যত দূর যাবা পানির নিচে অতটুকু গভীর। সো এটা অনেক গভীর। এছাড়া আটলান্টিক মহাসাগর অনেকগুলো গিরিখাত আছে, যেমন পোর্টোরিকো খাত, ভারত মহাসাগরের গুন্ডা। এইটা কোন খাত? পোর্টোরিকো খাতটা কোথায় অবস্থিত? এটা এমসিকিউতে আসছে এবার, ঠিক আছে? সো পোর্টোরিকো খাত সম্পর্কে এটা মনে রাখতে হবে। অনেকগুলো ব্যাপার আছে এখানে, গভীর খাতগুলোর নামগুলো কয়েকটা খাতের নাম মনে রাখলেই হয়, ঠিক আছে? এবার আমরা কিছু এমসিকিউ একটু দেখে নিব। তোমরা যারা যারা ক্লাস করছো তারা একটু আমার সাথে মুখে মুখে উত্তরগুলো পারো কিনা দেখার চেষ্টা করো। বড়দের উত্তর কি হবে? কোন মহাসাগরের মহীসোপান বৃহত্তম? কোনটা হবে? এটা হচ্ছে দক্ষিণ মহাসাগর। এটা আমরা এমসিকিউতে দেখেছি। মহীসোপানের শেষ প্রান্ত থেকে শুরু হয় কোনটি? এটা যদি জ্ঞানমূলক, তোমরা যদি দেখো যে বইতে অন্য কোনো জায়গায় অন্য কোনো ডেটা দেখতেছো, এটা ভালো করে একটু ভেরিফাই করে নিও। মহীসোপানের শেষ প্রান্ত থেকে শুরু হয় কোনটি? এটা একটু আগে দেখাইছি, বলো পারবা কিনা বলো। মহিঢাল, সহজ প্রশ্ন, মহিঢাল। এইবার আমরা পড়বো গভীর সমুদ্র খাতের আরেকটা কিছু অংশের ম্যারিয়ানা খাত সম্পর্কে আমরা পড়ে ফেলছি, এরপর আটলান্টিক এটাও পড়ে ফেলছি। এবার আমরা পড়বো একটা ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য, যেটা ইম্পর্টেন্ট এরকম একটা টপিক। হ্যাঁ, সিকিউ এর জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশ এবং বাংলাদেশের সাবকন্টিনেন্টের আশেপাশে যা আছে এগুলো রিলেটেড প্রশ্ন তোমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবা নিজের দেশ সম্পর্কে দিব, নিজের দেশের আশেপাশে নামগন্ধ যেখানে আছে নিজের দেশের, ওইখান থেকেই সবসময় প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করা হয়। সো বঙ্গোপসাগরের তলদেশের বৈশিষ্ট্যগুলো তোমাকে সিকিউতে দিবে। কোন জায়গায় দিবে জানো? গ নাম্বারে, আবার খ নাম্বারে অনেক সময় ছোট করে দিয়ে দেয়। টেস্ট পেপার যখন কিনবা বা আমাদের মাস্টার বুকগুলোতে যখন দেখবা, খুব ভালো করে মার্ক করে দেওয়া আছে এগুলো। আচ্ছা, বঙ্গোপসাগরের তলদেশের ভূমিরূপগুলো আমরা দেখি। আচ্ছা, বঙ্গোপসাগর তো তার মানে অফকোর্স একটা মহীসোপান আছে, একটা মহীঢাল আছে, সমভূমি আছে, গিরিখাত আছে এবং শৈলশিরা দেখতে পাওয়া যায়, তাই না? তো আমরা একটু দেখি ভারত মহাসাগরের পূর্ব পূর্বাংশে, উত্তর পূর্বাংশে, উত্তর পূর্ব মানে হচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে? উত্তর পূর্বাংশ, ভারতের উত্তর পূর্ব দিক মানে এই বরাবর, উপর বরাবর যে জলরাশি আমরা দেখতে পাই, উত্তর পূর্বাংশ, ঠিক বললাম? হ্যাঁ, উত্তর পূর্বাংশে জলভাগই উপস্থিত, তাই বঙ্গোপসাগর নামে পরিচিত। বঙ্গোপসাগর দেখতে অনেকটা চোঙাকৃতির। আমি চোঙাকৃতির কথা কিন্তু একটু আগে দিছি, যে এই যে দেখো এইখানটাতে বে অফ বেঙ্গলের এই জায়গাটা এই এরকম চোঙার মতো দেখতে, একটা চোঙার মতো লাগে, সেটা চোঙাকৃতির, ঠিক আছে? এটার ভৌগোলিক অবস্থান হচ্ছে, এটা থেকে এমসিকিউ আসবে স্যার? ইয়েস স্যার, এখান থেকে এমসিকিউ আসতে পারে। এবং এটা তোমাকে এমসিকিউর জন্যই যে শুধু পড়বা তা না। মনে করো তোমাকে লিখতে দিয়েছে বঙ্গোপসাগর সম্পর্কে, তুমি লিখলা এই তথ্যগুলো বাদ দিয়ে নিজের মন মর্জি মতো, আমি লিখলাম এই কিছু ক্রিটিক্যাল তথ্য দিয়ে, তাহলে নাম্বার কাকে তুমি বেশি দিবে? আমাকে, কারণ আমি তথ্য দিয়ে লিখেছি। সো এই তথ্যগুলো অ্যাডিশনাল, বাট তুমি যদি দিতে পারো তোমার মার্কসের পরিমাণটা বেড়ে যাবে। সো অবশ্যই সব যদি মুখস্থ নাও করো, অ্যাটলিস্ট 2-3টা ক্রিটিক্যাল তথ্য একটু মনে রাখতে হবে। আদারওয়াইজ তুমি একদম গদবাধা লিখলে আসলে স্যার মনে করবে মাথার মধ্যে আসলে কিছু নাই, ও জাস্ট বানায় বানায় লিখছে। তো ভারত মহাসাগরের উত্তরাংশে 5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 22 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 95 ডিগ্রি, এই হিসাবটা কি পারো? দ্রাঘিমার হিসাবটা বাঁকা হয়ে গেল এখান থেকে। তো মনে করো এই বরাবর হচ্ছে 1 ডিগ্রি 10 ডিগ্রি, এটা হচ্ছে অক্ষরেখা, অক্ষরেখা বরাবর হচ্ছে উত্তর দক্ষিণ, এভাবে আমরা হিসাব করি। আর দ্রাঘিমা রেখা হচ্ছে এখান থেকে শুরু হয়, 0 যদি এটা হয় এরকম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, ঠিক আছে? পূর্ব দিকেরগুলো হচ্ছে এগুলা, আর পশ্চিম দিকেরগুলো হচ্ছে এইগুলা, একইভাবে এভাবে হইতে থাকে, ঠিক আছে? সেভাবে দ্রাঘিমা রেখা এবং রেখা হিসেবে বলতেছে। সো
80 ডিগ্রি পূর্ব মানে হচ্ছে অফকোর্স পূর্ব, যদি এটা যদি ইস্ট হয় তার মানে এদিকের কিছু একটা হবে, এখানে কিছু একটা হবে, ঠিক আছে। এই সব জায়গাটাতে যেহেতু বাংলাদেশের অবস্থান কিন্তু ওই দিকটাতেই। বঙ্গোপসাগরের আয়তন প্রায় 22 লাখ বর্গ কিলোমিটার, এমসিকিউ। এর গড় গভীরতা প্রায় 2600 মিটার এবং সর্বাধিক গভীরতাও কিন্তু অনেক, ঠিক আছে। মনে করো অনেক ডেপথ আছে। গড় গভীরতা আর গভীরতা পার্থক্যটা কেন হয়? মনে করো এক জায়গায় অনেক গভীর হয়ে গেছে, আর বাকি জায়গায় আবার এত সমানভাবে গভীরতা নাই। সো গড়টা কীভাবে করে? এইটা এবং ওইটা দুইগুলো যোগ করে তুমি যদি ভাগ করো, গড় তুমি নির্ণয় করতে পারবা, ঠিক আছে। দুই তিন জায়গা যেগুলো আছে ওই জায়গাগুলোকে তুমি একবারে গড়ে হিসাব করতেছো, টোটাল গভীরভাবে তুমি হিসাব করতেছো না। আচ্ছা, চোঙ আকৃতির বৈশিষ্ট্যটা লিখছো না? বঙ্গোপসাগরটা একটু চোঙ আকৃতির। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে বঙ্গোপসাগরের আকৃতিটা কেমন। এখানে দেখো আমি লাল কলম দিয়ে মার্ক করে দিতেছি। এই যে এটা যদি বঙ্গোপসাগর হয়, এই যে ঢাকা বাংলাদেশ দেখা যাচ্ছে, এখান থেকে এই যে শ্রীলঙ্কা, এই যে আঁকালাম না, এটা দেখো একটা চোঙ আকৃতির, এটা একটা চোঙার মতো দেখতে পাওয়া যায়। তোমরা চোঙ দেখছো কিনা আমি জানি না, গ্রামে যারা থাকো তারা দেখছো হয়তো এরকম দেখতে। সো বঙ্গোপসাগরের আকৃতিটাই এই জন্য বলা হয় যে এটা চোঙ আকৃতি। আচ্ছা, এবার আসো মহীসোপান মহীঢাল সম্পর্কে আমরা একটু আরেকবার দেখি। সো বঙ্গোপসাগরের মহীসোপানটা কিন্তু আমি একটু আগে একবার আঁকায় দিছি। এখান থেকে যাবে মহীসোপান, এই যে ঢাল, সমভূমি, গিরিখাত, নিমজ্জিত শৈলশিরা, চলে গেল। সেই পাঁচটা কি মার্ক করতে পারবা? মহীসোপান, মহীঢাল, এটা হচ্ছে সমভূমি, এটা হচ্ছে গিরিখাত, এটা হচ্ছে নিমজ্জিত শৈলশিরা। এই যে পাঁচটা তোমাকে মার্ক করে দেখালাম। তোমাকে এক্স্যাক্টলি একটা প্রশ্ন দিবে, প্রশ্নে এরকম চিত্র দিবে, দিয়ে বলবে কি বঙ্গোপসাগরের এই 3 নাম্বারটা ব্যাখ্যা করো। মানে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রের যে সমভূমি আছে এইটা তোমাকে ব্যাখ্যা করতে বলতে পারে। অথবা বলতে পারে বঙ্গোপসাগরের নিচে যে গিরিখাত আছে, গিরিখাতগুলো কী কী আছে এটা ব্যাখ্যা করো। তো তোমাকে মেন্টালি এই চিত্রটার সব কিছু সম্পর্কে প্রিপেয়ার থাকতে হবে। তো আমি তোমাদেরকে যদি একটু তথ্য দেই, যে তথ্যগুলো তোমাদের একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই যেমন ধরো এখানে লেখা আছে 22 লাখ বর্গ কিলোমিটারটা আমি আগেই দেখাই দিছি, এবং অনধিক 200 মিটার গভীর মহীসোপান আছে। যে মহীসোপানটা যে ঢালটা যেটা আস্তে আস্তে নেমে যাচ্ছে, এটা অনধিক 200 মিটার মানে হচ্ছে 200 মিটারের বেশি না, 200 মিটারের কম, বেশি গভীর এটা না। তারপর হচ্ছে প্রতি বছর এখানে অনেক বেশি পরিমাণে তোমার পলি জমতে থাকে, কারণ আমরা জানি কি পানি হচ্ছে আসার সময় পলিগুলো নিয়ে আসে। তারপর আমরা কিন্তু দেখলাম যে 2000 মিটার, আচ্ছা এগুলো মোটামুটি আমাদের লাগবে না, মহীসোপানের গভীরতা তুলনামূলক কম, 200 মিটারের কম, এগুলো একই কথা বারবার বলতেছে। আমরা মহীঢালটা যদি দেখি, মহীঢালটার গভীরতা 1270, মানে মহীসোপানটা এসে এই যে নিচে নেমে গেছে, এটা প্রায় 1.2 কিলোমিটারের মতো মোটামুটি নিচের দিকে সোজা চলে গেছে, এবং এটা চওড়া হচ্ছে 12 কিলোমিটার পর্যন্ত চওড়া হতে পারে, ঠিক আছে। সো এই তথ্যগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসে। আমরা এগুলা দেখবো না, আমরা দেখবো সরাসরি হচ্ছে গভীর সমুদ্র খাত। এই যে দেখো সোয়াচ অফ নো গ্রাউন্ড, আমরা এটাকে সং বলে মনে রাখি, ঠিক আছে, সং, সোয়াচ অফ নো গ্রাউন্ড। সো এটা হচ্ছে বঙ্গোপসাগরে, এটাও আমাদের এই যে গভীর সমুদ্র খাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং এছাড়াও আমাদের অনেকগুলো খাত, গিরিখাত বা ট্রেঞ্চ যেটাকে আমরা বলি, এইখান থেকে তোমার অনেক সময় প্রশ্ন। আর এমসিকিউতে বলছি সব থেকে গভীরতম খাত কোনটা? ম্যারিয়ানা, মনে আছে? কোথায় বলো তো এটা? প্রশান্ততে, ঠিক আছে। ওকে, সো আমরা মোটামুটি আজকের ক্লাসের খুবই ইম্পর্টেন্ট যেগুলো পড়া দরকার এগুলো পড়ে ফেলছি। আমাদের এখানে যে সোয়াচ অফ নো গ্রাউন্ড দেখো মার্ক করে দিছে, এখানে যে গিরিখাতটা আছে সেই গিরিখাতটা মার্ক করে দেওয়া আছে। তার পাশাপাশি আরও অনেকগুলো গিরিখাত বা খাত এখানে আছে, এবং শৈলশিরাও মোটামুটি আমরা দেখতে পাবো। উদাহরণগুলো কি দেওয়া আছে শৈলশিরার? না, এখানে খালি বলছে কতিপয় নিমজ্জিত শৈলশিরা দেখতে পাওয়া যায়। শৈলশিরার নামগুলো এখানে দেয় নাই, বাট কিছু দ্বীপপুঞ্জর নাম দিছে। শৈলশিরাগুলো যখন উপরে উঠে যাবে তখন এগুলোকে আমরা দ্বীপ বলবো। সো দ্বীপগুলো, অনেকগুলো দ্বীপ আছে ছোট বড়, সেই দ্বীপগুলো সম্পর্কে বা দ্বীপ বা দ্বীপপুঞ্জ সম্পর্কে আমরা বলতে পারি। দ্বীপপুঞ্জ হচ্ছে অনেকগুলো দ্বীপ যেখানে থাকে, এটা হচ্ছে দ্বীপপুঞ্জ, ঠিক আছে। এই যে ইন্দোনেশিয়ার সুমাত্রার কথা বলছে, আন্দামান দ্বীপপুঞ্জ আছে, নিকোবর আছে, বাংলাদেশের মহেশখালী দ্বীপ, বাংলাদেশের মহেশখালী দ্বীপটাকেও তোমাদের চিন্তা করতে হবে। সেন্ট মার্টিন দ্বীপ আছে, হাতিয়া, সন্দ্বীপ, মনপুরা, কয়েকটা দ্বীপের নাম তুমি যদি মনে রাখো সিকিউতে তুমি অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে। বঙ্গোপসাগরের গুরুত্ব কি এটা আমার মনে হয় সবাই জানো, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। বঙ্গোপসাগরের বিভিন্ন প্রজাতির মাছ, জেলেরা আমার ওখানে গিয়ে মাছ ধরতেছে, এগুলো হচ্ছে সব থেকে ইজি পার্ট আজকের ক্লাসে। সো এই গুরুত্বটা তোমরা অনেক সময়, যেখানে তোমার মনে করো গ নাম্বারে বলছে বঙ্গোপসাগর ব্যাখ্যা করতে, মনে করো বঙ্গোপসাগরের গিরিখাত ব্যাখ্যা করতে বলছে গ নাম্বারে, আর ওই প্রশ্নেরই ঘ নাম্বারে তোমাকে বলবে বঙ্গোপসাগরের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করতে, ঠিক আছে। সো তুমি যদি গ না পারো তুমি ঘ ব্যাখ্যা করতে পারবে না। ঘটা ইজি, বাট এটার জন্য তোমাকে কঠিন এই গ নাম্বারটা পারতে হবে,
বুঝছো? আমি যেমন সৃজনশীলে দেখতাম ঘ নাম্বারটা পারি, বাট গ নাম্বারটা পারি না। আবার এমনও হয়েছে পুরো প্রশ্নটা আমি পারবো, শুধুমাত্র ক নাম্বারের প্রশ্নের উত্তর মনে পড়তেছে না, লিখি নেই। বুঝছো? সো এরকম অনেক প্যারা হয়। সো তোমরা এই জন্য এই চ্যাপ্টারটা যখন পড়বা, গুরুত্ব চ্যাপ্টারটা লাস্টে পড়বা, তার আগে কঠিন কঠিন টপিকগুলো শেষ করে নিবা। এই যে অনেক ধরনের তোমার হচ্ছে খনিজ পাওয়া যায়, তারপর হচ্ছে মাছ পাওয়া যায়, তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাস আছে, খনিজ লবণ আছে, এরকম যা যা আছে এগুলো মোটামুটি আমরা পড়বো। একটা সিকিউ একটু আমরা দেখে নেই। দেখো ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড অনেকগুলো বোর্ডে আসছে 2019 সালে। সো এখানে দেখো আমরা মোটামুটি যতটুকু আজকে পড়াইছি ততটুকুর উপর ভিত্তি করে এখানে মহিষোপান কাকে বলে, মহিষোপানটা আমরা কিন্তু একটু আগে পড়ছি, যে 1 ডিগ্রি কোণে যেটা নেমে যাচ্ছিল, যে খাতটা, এটাকে বলা হয় মহিষোপান। সমুদ্র খাত কীভাবে সৃষ্টি হয়, আমরা সমুদ্র খাতের কিন্তু অংশটা দেখেছি, যে এই যে নিচে নেমে গেছে, এখানে আমরা কিন্তু দেখলাম একটা সাইড দিয়ে যখন আগ্নেয়গিরির মতো তোমার হচ্ছে উদ্গীরণ ঘটে, আরেকটা সাইড এরকম নিচের দিকে চলে যায়। অনেক সময় মনে করো ভূমিকম্প হলেও তোমার এই গিরিখাতগুলো তৈরি হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, ক চিহ্নিত, এখানে একটা বঙ্গোপসাগর তৈরি চিহ্নিত করে দিছে। সো বঙ্গোপসাগর বা ভারত মহাসাগর যেটা আছে এগুলো চিহ্নিত করে দিচ্ছে। সো এটা তলদেশের ভূমিরূপ ব্যাখ্যা করতে বলছে। আমি কিন্তু একটু আগে বলছি বঙ্গোপসাগরটা আসবে। সো এইগুলো মোটামুটি আমাদের পরীক্ষায় আসবে। ঝিনুক অঞ্চল একটু আগে আমি পড়াইছি, যতদূর পর্যন্ত পানি উঠে যায় ততদূর পর্যন্ত, মানে উঠতে পারে সর্বোচ্চ, এটা হচ্ছে তটদেশীয়, তার আগে হচ্ছে তোমার ঝিনুক অঞ্চল। সো ঝিনুক অঞ্চল কাকে বলে আমি একটু আগে দেখাইছি, এটা পারবা। তারপর হচ্ছে জোয়ারের বান, এটা তোমার বইয়ের অন্য কন্টেন্ট থেকে আসছে, জোয়ার ভাটা আমরা পড়ি নাই, জোয়ার ভাটা থেকে আসছে। এটা আমরা হয়তো আমাদের অনলাইন ব্যাচে পড়াবো। তুমি যদি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, এইচএসসির পেইড ব্যাচে কল করতে হবে 16910, কল দিয়ে বলতে হবে আমি ভর্তি হতে চাই, ঠিক আছে? বাকিটা ওরাই তোমাকে বলে দিবে। সো এভাবে মোটামুটি তোমরা যদি প্রতিনিয়ত পড়ো তাহলে তোমাদের এইচএসসি যে জার্নিটা অনেক ভালো হবে। আশা করছি আজকের ক্লাসটা তোমরা সবাই এনজয় করছো। এরকম ক্লাস যদি আগামী তোমার এইচএসসি জার্নির প্রতিদিন পেতে চাও তাহলে কল করতে হবে এই নাম্বারটাতে। যদি 10 মিনিট স্কুলে ভর্তি না হও, যেখানে পারো ভর্তি হও, কারণ পড়াটা শুরু করতে হবে, ঠিক আছে? যদি শুরু থেকে শুরু না করো, পরবর্তীতে দেখবা যে পরীক্ষার এত বড় সিলেবাস বাকি আছে। এবং আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কল করো। দেখা হবে পেইড ব্যাচে, সেই আশা রাখছি। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আল্লাহ হাফেজ।